বাসর ঘরে ঢুকেই দেখি স্ত্রীর অন্যের সাথে শারীরিক সম্পর্কের চিহ্ন স্পষ্ট ফুটে আছে। রুমে ঢুকে দেখি ফুলের বাসরে ফুলগুলো দু একটা ছিঁড়ে শাড়িটা খোলা অবস্থায় শুয়ে আছে, আর তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কারো, তার চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। বাসর ঘরে প্রবেশ করে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কেমন মেয়ে বিয়ে করে এনেছি যে আমার সাথে বিয়ে করে আসার পরে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে। বিয়ের প্রথম রাতে একটা ছেলের সাথে যদি এমন ঘটনা ঘটে, কতটা মারাত্মক কষ্ট আর মান সম্মানের ব্যাপার সেটা শুধুমাত্র একটা ছেলে ভালো জানে। ওর নাম তাসনিম। পরিবারের জোরাজুরিতে হুট করে 7 দিনের মাথায় ওর সাথে আমার বিয়ে হয়ে যায়, আর আমি হলাম তামিম। রুমের মাঝে কেউ নেই। খাটের উপর বসে আছে তাসনিমের দাদি, যে কিনা আমাদের সাথে আমাদের বাড়িতে এসেছে। আশ্চর্য ব্যাপার, তাসনিমের দাদি এগুলো দেখেছে, কিন্তু ওনার মাঝে এরকম কোনো খারাপ লাগা কাজ করছে না। আর উনি হয়তো কিছু বুঝতে পারছে না, কারণ উনি বয়সের ভারে নুয়ে পড়েছেন, হয়তো বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। বাইরে কাউকে কিছু বলবে, মান সম্মান যাবে। তাই আমি দাদিকে বললাম, দাদি আপনি বাইরে যান আর শুয়ে পড়েন। উনি বাইরে চলে গেলেন। আমি তাসনিমকে ডেকে তুললাম, শুনুন, উঠুন। আমার ডাক শুনে তাসনিম উঠল। উঠে তাড়াতাড়ি শাড়ি ঠিক করে কোমরে জড়িয়ে বুকে জড়িয়ে নিল। আমি বললাম যে এতটা নির্লজ্জ না হলেও পারতেন। আপনার যদি কোথাও সম্পর্ক থেকে থাকে সেটা আপনি আপনার ফ্যামিলিতে জানাতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে আমার সাথে বিয়ে করে এসে আমার ঘরে, আমার সাথে সাজানো বাসর ঘরে আপনি অন্যের সাথে বাসর করলেন। তাসনিম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, এ কি, আমার সাথে তো আপনি ছিলেন, আর আপনি আমাকে এখন অপবাদ দিচ্ছেন। তাসনিম আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার কি আমাকে পছন্দ হয়নি? আপনার যদি আমাকে পছন্দ না হয় তাহলে বলুন, আমি চলে যাচ্ছি। প্লিজ আমাকে এভাবে অপবাদ দেবেন না, আমার সতীত্বের উপর আঙুল তুলবেন না। আপনি তো আমার কাছে এলেন, আমাকে স্পর্শ করলেন, নিজে আমার হাতে একটা আংটি পরিয়ে দিলেন, আমার সাথে শারীরিক মিলন করলেন, আর এখন আপনি আমাকে অপবাদ দিচ্ছেন যেগুলো আপনি করেননি, আমি অন্য কারোর সাথে করেছি। আমি অবাক হয়ে তাসনিমের হাতে তাকিয়ে দেখি সত্যি একটি আংটি আছে। আশ্চর্য ব্যাপার, এই আংটিতেই তো আমি তাসনিমের জন্য বানিয়ে এনেছিলাম বাসর ঘরে ওকে উপহার দেব বলে। এটা ওর আঙুলে কিভাবে গেল? আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আংটির বক্সটা আছে। দ্রুত আংটির বক্সটা খুলে দেখি ভেতরে আংটি নেই। এখন এটা যদি পরিবারের মানুষকে বলতে যাই, দোষারোপ সবাই আমাকেই করবে, কারণ ওই আংটিটা তো তাসনিমের হাতেই আছে। তাসনিম আমার পায়ের কাছে বসে আমার পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে এত বড় অপবাদ দিয়ে তাড়িয়ে দেবেন না। আমি বুঝতে পারলাম আমার অজান্তে তাসনিমের সাথে কিছু একটা হয়েছে। হয়তো বিয়ে বাড়িতে অনেক মানুষ আছে, তাদের মাঝে কেউ কেউ থেকে কেউ ধর্ষণ করে চলে গেছে, কিন্তু সেটা বুঝতে পারিনি। যেহেতু আমার বাড়িতে এসে তার সাথে এমন ঘটনা ঘটেছে, তাই তার কোনো দোষ নেই। আমি ব্যাপারটা বুঝতে দিলাম না। বললাম, আরে আমি মজা করেছি, আমি ছিলাম তোমার সাথে, কিন্তু কেউ ধর্ষণ করবে এমন কে আছে বাড়িতে? কেউ তো ওপরে আসেনি, সারাক্ষণ তো সবাই নিচে ছিল। ঘটনাটি কি ঘটেছে আমাকে বের করতে হবে। তাসনিম আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ এমন মজা আমার সাথে করবেন না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর আপনি আমার সাথে এমন হিংস্র জানোয়ারের মতো আচরণ আর করবেন না। তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আপনি নির্যাতন করেছেন আমার সাথে, কিন্তু আপনি আমার স্বামী বলে আমি কোনো প্রতিবাদ করতে পারছিলাম না। দেখুন এখন আমার শরীরে কত আঘাতের চিহ্ন। আমি স্পষ্ট দেখতে পেলাম তাসনিমের শরীরের বিভিন্ন অংশে নখের আঁচড়, বিভিন্ন চিহ্ন। আমি বুঝতে পারছি কোনো জানোয়ার, হায়েনা তাসনিমকে অত্যন্ত কষ্ট দিয়েছে। কিন্তু কিভাবে বোঝাবো তাসনিম, আমি তোমার স্বামী, আমি অতটা জানোয়ার না। আমি তাসনিমকে বললাম, আচ্ছা, কিছুক্ষণ আমি তোমার সাথে কি কি করেছিলাম তোমার কি মনে আছে? তাসনিম বলল, হ্যাঁ মনে আছে। আমি বললাম, বলো তো কি কি করেছিলাম তাসনিম? তাসনিম বলল, আপনি রুমে প্রবেশ করার আগে তো রুমের লাইটটা বন্ধ করে দিলেন, তারপর আমার কাছে আসলেন, আমি আপনাকে সালাম করলাম, কিন্তু আপনার পা দুটো এত ঠান্ডা বরফের মতো ছিল,
আমি তো হাত দিয়ে চমকে গিয়েছিলাম। তারপর আপনি আমাকে বললেন, ভয় পেও না, আমার পা এরকম ঠান্ডায় থাকে সব সময়। আর আপনি আপনার আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন। জোরে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে একটানে আপনি আমার শাড়ি খুলে নিয়ে আমার সাথে অত্যন্ত বাজে ধরনের ব্যবহার করেছেন। অনেক অত্যাচার করেছেন, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। অনেক কান্না পাচ্ছিল। একটা সময় আমার জ্ঞান হারিয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর দেখি আমার দাদি পাশে বসে আছে। আমি আর রাতে কথা বাড়ালাম না। কথা না বাড়িয়ে তাসনিমকে নিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে তাসনিমের গায়ে হাত পড়তেই দেখি তাসনিমের পুরো শরীরে ঠান্ডা বরফের মতো। আমি তো ভয় পেয়ে গেলাম, তাসনিম কি মারা গেল নাকি? ওর শরীর এতটা ঠান্ডা বরফের মতো হয়েছে কেন? এর কিছুক্ষণ পরেই আমি খেয়াল করি তাসনিম চিৎকার করছে, প্লিজ আপনি আমাকে ছাড়ুন, এরকম করলে আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ আর না, আমি আর পারছি না। আমি অবাক হয়ে গেলাম, তাসনিম এমন চিৎকার করছে কেন ঘুমের মাঝে? কোনো দুঃস্বপ্ন দেখছে? সন্ধ্যার ঘটনার জন্য আমার কাছে মনে হলো হয়তো সন্ধ্যায় যা কিছু হয়েছে তাই দুঃস্বপ্ন দেখছে। আমি ডাকছি, তাসনিম, তাসনিম। তাসনিম বলছে, প্লিজ আমায় ছাড়ুন। হাত পা ছোড়াছড়ি করছে। কিছুক্ষণের মাঝেই দেখলাম তাসনিমের হাত পা অবশ্য মতো হয়ে আছে, কিন্তু ওর মুখের অদল অনেক কষ্ট প্রকাশ করছে। হাত পা মনে মনে হচ্ছে কেউ চেপে ধরে আছে। মুখভঙ্গি কিন্তু এখন আগের মতোই আছে। প্লিজ আপনি আমাকে আর কষ্ট দেবেন না। আপনি আমার স্বামী, তাহলে আপনি আমাকে কেন ধর্ষণের মতো অত্যাচার করছেন? আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি খেয়াল করলাম গলায় একটা নখের আঁচড় বসিয়ে দিল কেউ। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়ল। তাসনিমের ফর্সা হাতে কারো আঙুলের চিহ্ন ফুটে উঠেছে। আমার চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা দেখে আমি ভয় পেয়ে গেলাম। চোখের সামনে অদৃশ্য কোনো শক্তি নিজের স্ত্রীকে ধর্ষণ করছে আর অত্যাচার করছে। আমি কিছুতেই কিছু করতে পারছি না। আমি শুধু দেখছি তাসনিমের অত্যাচারিত হওয়া মুখটা কিভাবে কাকুতি মিনতি করছে নিজেকে বাঁচানোর জন্য। এই কষ্ট হয়তো একটু সহ্য করতে পারছে না। প্রায় 1 ঘন্টা পরে তাসনিম হু হু করে কেঁদে উঠল। আমি নিজেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তাসনিমকে কিভাবে বাঁচাবো সেটার কোনো উপায় আমার মাথায় আসছিল না। তাসনিম আমার দিকে তাকিয়ে বলে ওঠে, জানোয়ার কোথাকার, এতটা খারাপ আপনি? আমি আপনার কী ক্ষতি করেছি? আপনি আমাকে এভাবে অত্যাচার কেন করছেন? তাসনিমের গলায় নখের আঁচড়ের দাগ, রক্ত গড়িয়ে পড়ছে। তাসনিমের ফর্সা হাত দুটোতে 5টা আঙুলের দাগ প্রায় কালো হয়ে গেছে রক্ত জমে। আমি অসহায়ের মতো তাসনিমের দিকে তাকিয়ে আছি। আমি যে তাসনিমকে কি বলবো নিজেই বুঝতে পারছি না। আর এই মাঝরাতে যদি প্রমাণ করতে চাই আমি না, অন্য কেউ তোমার সাথে এমন করেছে, তাহলেও ভয় পেয়ে যাবে বা আমাকে বিশ্বাস করবে না, কারণ ও যেহেতু সরাসরি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। আমি তাসনিমকে বললাম, ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, এরকমটা আর কখনো হবে না, প্লিজ। আমি অসহায়ভাবে হাত জোর করে ক্ষমা চাইলাম এবং তাসনিমকে ওষুধ লাগিয়ে দিলাম। ইস, সকালে বাড়ির লোকজন কী ভাববে? আমাকে নিয়ে বউয়ের শরীরে এরকম আঘাতের চিহ্ন দেখলে বাড়ির সবাই আমাকে জানোয়ার ভাববে। সবার কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমার কাছে মনে হলো কোনো খারাপ অদৃশ্য শক্তির নজর পড়েছে তাসনিমের উপর। পরের দিন আমি আর অফিসে গেলাম না। সারাদিন তাসনিমকে সময় দিলাম। পরের দিন রাত হলো আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমি ঘুমাবো না। তাসনিমকে পাহারা দিব, যাতে কোনো তাসনিমকে পাহারা দিবে খারাপ কিছু তাসনিমকে কিছু করতে না পারে। রাত তখন প্রায় 11:30 বাজে। হঠাৎ করে লোডশেডিং হলো। ঘরটা ঘন অন্ধকার হয়ে গেল। আমি দ্রুত মোমবাতি জ্বালাতে গেলাম। আমি মোমবাতি আমার মুখের সামনে আমি মোমবাতি জ্বালানোর আগে কেউ একজন মোমবাতি জ্বালিয়ে আমার মুখের সামনে ধরে ফু দিয়ে নিভিয়ে দিল। মনে করেছি হয়তো তাসনিম। এরপর সে মোমবাতিটা আবার জ্বালালো। অন্ধকার ঘর, কোথাও কোনো সাউন্ড নেই। বাইরে শুধু ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। বাইরেটাও ঘন কালো অন্ধকার। মোমবাতি হাতে নিয়ে কেউ ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। মোমবাতির আলোটা তার সামনে ধরা, তাই পেছন থেকে আমি বুঝতে পারছি না যে কে। আমি তার পেছন পেছন হাঁটা দিলাম।
মোমবাতি হাতে নিয়ে হেঁটে দোতলা থেকে নিচতলায় নামলো। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। আমিও আস্তে আস্তে পেছন পেছন যাচ্ছি। যে এটা কে? অন্ধকারে মোটেও বোঝা যাচ্ছে না যে কে। আর এত রাতে বাড়ির কেউ যদি হবে, বাড়ির বাইরে যাবে কেন এত রাতে? এটা যদি তাসনিম হবে, বাড়ির বাইরে কেন যাচ্ছে? সে বাড়ি থেকে বেরিয়ে আলোটা হাতে নিয়ে আমাদের বাড়ির গেট থেকে বের হলো। রাস্তায় রোড লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে লম্বা একটা কেউ, কিন্তু কালো। পুরুষ না মহিলা এসব কিছুই বোঝা যাচ্ছে না। আমিও কৌতূহলী হয়ে এর পেছন পেছনে যাচ্ছি। আমি অবাক হয়ে গেলাম, আলোটা হাতে নিয়ে এমন একা একা জায়গায় গেল। জায়গাটা আমাদের শহরের নামকরা গোরস্থান। গোরস্থানটা মেইন রোডের সাইডে একটা গলির মতো রাস্তায়। সেই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে অনেক বড় একটা বাগান, সেখানে জঙ্গলের মতো। সেখানে এই গোরস্থানটা। গোরস্থানের ভেতরে আলো দিয়ে ঢুকলো লোকটা, সাথে সাথে আলোটা নিভে গেল। আর পেছন থেকে কেউ বলে ওঠে, আর যাস না, গেলে আর প্রাণে ফিরতে পারবি না। কি ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল। ভয় পেয়ে আমার পরাণ আতকে ওঠে। আমি পেছনে তাকিয়ে দেখি লাঠি হাতে কুঁজো একজন কেউ দাঁড়িয়ে আছে, বয়সের ভারে নুইয়ে পড়ছে। ঘন অন্ধকারে এই বাগানের মাঝে তাকে চেনাই যাচ্ছে না। এরপর আমাকে বলে উঠল, ভয় পাস না, আমি দাদি, তাসনিমের দাদি। তোকে আসতে দেখে আমি তোর পেছন পেছন এসেছি। দাদির আওয়াজ পেয়ে মনে হলো প্রাণ ফিরে পেলাম। আর একটু হলে প্রাণটা বেরিয়ে যেত আমার। আমি দাদির সাথে বাড়িতে এলাম, প্রচণ্ড রকম ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস দাদি ছিল। বাড়ি এসে দেখি কারেন্ট এসেছে। দাদি বলল, যা তুই রুমে যা, ভাই তোর বউ একা আছে। আমি রুমে গিয়ে দেখি তাসনিমের পাশে দাদি শুয়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, দাদি এখানে কিভাবে এলো? আমাকে দেখে দাদি বলে উঠল, এত রাতে কোথায় গেছিলে? আমি ওয়াশরুমে এসেছিলাম, দেখলাম তাসনিম একা শুয়ে আছে, তাই আমি ওর পাশে শুয়েছিলাম। তাসনিম ঘুমিয়ে আছে, তাই আর ওকে ডাকলাম না। আমি আবারও ভয় পেয়ে গেলাম। দাদি যদি তাসনিমের সাথেই থাকে, তাহলে আমি কার সাথে এলাম? এরই মাঝে আমার মায়ের ডাক এলো, তামিম বাবা, তাসনিমকে নিয়ে এদিকে আয় তো। আমি তাসনিমকে না ডেকে নিজেই গেলাম। গিয়ে দেখি তাসনিমের দাদি অসুস্থ। মা আমাকে বলল, তোদের আর ডাকিনি, ওনার শরীরটা খুব খারাপ, 2 ঘন্টা ধরে মাথায় পানি দিচ্ছি। আমি অবাক হয়ে গেলাম, এটা কি হচ্ছে? দাদি যদি এখানেই থাকবে, তাহলে তাসনিমের সাথেই বা কে ছিল? আর আমার সাথেই বা কে ছিল? আমি ভয় পেলেও নিজেকে সামলে নিলাম। যেভাবে হোক সমস্যার সমাধান করতে হবে। কিন্তু কী উপায় করব? আমার কারো সাহায্য নিতে হবে। রাত তখন 3টা বাজে। আমি শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না চিন্তায়। হঠাৎ দেখি তাসনিম পা কচলাচ্ছে আর চিৎকার করছে, আপনি কি আমাকে মেরে ফেলতে বিয়ে করেছেন? তখন কারেন্ট চলে গেলে আমার গায়েও হাত তুলেছেন, প্রচণ্ড মেরেছেন আমাকে। আমার সাথে জোর জবরদস্তি করেছে, মিলিত হয়েছেন। এখন আবার তাসনিমের কষ্ট দেখে আমি সহ্য করতে পারলাম না। তাসনিমের গায়ে হাত দিতেই মনে হলো বরফে হাত দিয়েছি। এত ঠান্ডা হয়ে গেছে। আর আমাকে কেউ একজন ধাক্কা দিল, এত জোরে ধাক্কা দিল, দরজা খুলে বারান্দায় গিয়ে পড়লাম। দরজা অটো লক হয়ে গেল। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। ভেতর থেকে শুধু আওয়াজ আসছে তাসনিমের চিৎকারের। বেশ অনেক টাইম পর দরজাটা নিজে নিজেই খুলে গেল ভেতর ভেতর থেকে। ভেতরে গিয়ে দেখি অর্ধউলঙ্গ অবস্থায় তাসনিম, প্রচণ্ড কাঁদছে সে। এবার আমি কিভাবে ক্ষমা চাইবো বুঝতে পারছি না। বারবার এমন হলে তো ক্ষমা চাওয়া সম্ভব না। আমি সিদ্ধান্ত নিলাম তাসনিমকে সবটা খুলে বলবো। আমি কিছু বলার আগেই তাসনিম আমাকে বলল, দেখুন, আপনি কি সেই রাগ আমার সাথে এমন করছেন? আমি বললাম, কিসের রাগে? তাসনিম বলল, আমার মনে হচ্ছে গতকালের ব্যাপারটা আপনি জেনে গেছেন। আমি আপনার সাথে লুকাতে চাইনি, কিন্তু ভয়ে লুকিয়েছি। আমি আপনার কাছে আসার আগেও একবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমি বললাম, কিভাবে? তাসনিম না বলল তা শোনার জন্য তাসনিম যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিয়ের দিন প্রতিটা মেয়ের কাছে অনেক সাধনার একটি দিন, কিন্তু আমার কাছে ওই দিনটাই ছিল সবথেকে ভয়ঙ্কর দিন। বিয়ের রাতে বাসর রাত
প্রতিটা মেয়ের কাছে অনেক সাধনার একটি রাত, কিন্তু আমার কাছে ছিল ওটা কার রাত। আমাকে যখন বিয়ে করে নিয়ে আসছিলেন, তখন হঠাৎই আপনাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জায়গায় গাড়ি নষ্ট হয়ে ওখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটে। মনে আছে আপনার? আমাকে রেখে আপনারা সবাই লাশটা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, গাড়িতে আমাকে একা রেখে। আমার থেকে আপনারা খানিকটা দূরে ওই মরা লাশ নিয়ে বিজি ছিলেন। আমাদের বিয়ের গাড়িটা যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে রাস্তার সাইডে বড় একটা গেট করা। সেই গেটে লেখা ছিল জঙ্গলের বড় গোরস্থান। আমিও জঙ্গলটার দিকে তাকাতেই আমার গা কেমন যেন ছমছম করছিল। হঠাৎ দেখি গাড়িতে ড্রাইভার উনি, তাও গাড়িটা একাই চলছিল। গোরস্থানের গেট হঠাৎ করে খুলে গেল, তারপর গাড়িটা ভেতরে প্রবেশ করলো। গাড়ির ভেতর থেকে কেউ একজন আমার হাত ধরে টেনে নামালো। আমি না নামার অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তার শক্তির সাথে পেরে উঠলাম না। কিন্তু আমি কোনো মানুষের অস্তিত্ব দেখতে পেলাম না। অদৃশ্য কোনো শক্তি আমার হাত ধরে টেনে নিচে নামলো, প্রচণ্ডভাবে জোর খাটালো আমার সাথে। আমার শরীর হিম হয়ে আসছিল। আমি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পেরে উঠছিলাম না। আমাকে টানতে টানতে গভীর ঘন জঙ্গলের ভেতরে নিয়ে যায় সে। একটা সময় এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছিলাম না আমি। চারপাশে শুধু কবর, আরও কবর। বিভিন্ন কবর থেকে বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ আসছিল, যেগুলো শুনে আমার শরীর পাথর হয়ে আসছিল। মনে হচ্ছিল এক্ষুনি আমার প্রাণটা বেরিয়ে যাবে। সেই সময় আমাকে দুইটা কবরের মাঝে ফেলে খুব খারাপভাবে ধর্ষণ করে। আমি কারো চেহারা বা শরীরের অস্তিত্ব দেখতে পাইনি, কিন্তু আমি কারো অস্তিত্ব অনুভব করছিলাম, যে আমার ওপর ভর করেছিল আর আমার সাথে শারীরিক অত্যাচার করছিল। নিজের বিয়ের দিনে ফুলশয্যার ঘরে যাওয়ার আগে পথেই ধর্ষণ হওয়া একটা মেয়ের কাছে কতটা কষ্টের, সেটা আমি কতকালে বুঝেছিলাম, কিন্তু আমি কাউকে বলতে পারিনি। আমি যদি আপনাকে বলতাম, তাহলে আপনি বিশ্বাস করতেন না, আমাকে ভুল বুঝতেন। আমি যখন চেহারা বা কোনো মানুষের রূপ দেখতে পারিনি, এটা আপনার কাছে বলতাম অবিশ্বাস্য লাগতো। তবে এটা সত্যি সত্যি, আমি কাউকে দেখতে পাইনি। কে আমার সাথে এমন করলো, আমি শুধু মানুষের ভর বুঝতে পারছিলাম, যা আমার উপর পড়েছে। তারপর হঠাৎ আমার জ্ঞান হারিয়ে যায়, আমার আর কিছুই মনে থাকে না। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি গাড়ির ভেতরে আছি। চারপাশের পরিবেশ সব স্বাভাবিক আছে, কিন্তু আমার সাথে কিছুক্ষণ আগে যেটা ঘটেছে, সেটা কেউ বুঝতে পারেনি। আমি সবার হাব ভাব দেখে বুঝতে পারলাম। আবার আমার শরীরের চিহ্নগুলো দেখলাম সব স্বাভাবিক হয়েছে। আমি হঠাৎ করে ভাবলাম, আমার সাথে যেটা হয়েছে, সেটা কি কোনো দুঃস্বপ্ন হয়েছে, নাকি আমি আসলেই কিছু বুঝতে পারলাম না। আসলে কি সত্যি আমি ধর্ষিত হয়েছিলাম, নাকি আমার সাথে কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। আর আমি যদি দুঃস্বপ্নই দেখব, তাহলে অ্যাক্সিডেন্টের ঘটনা মনে থাকলো কিভাবে? আমি মনে করেছি আপনি আমার সাথে হওয়া খারাপ ঘটনা জেনে গেছেন, তাই আমি ইচ্ছা করে আপনাকে শারীরিক নির্যাতন করেন। আমি তাসনিমের পুরো কথাটা শুনে কিছুই বললাম না, শুধু তাসনিমকে বললাম, এটা তোমার খারাপ স্বপ্ন ছিল, ওরকম কিছুই হয়নি তোমার সাথে। কারণ ওই মুহূর্তে তাসনিমকে যদি আমি বলি, হ্যাঁ সত্যি তোমার সাথে খারাপ কিছু হচ্ছে, তাহলে তাসনিম নিজেকে সামলাতে পারবে না। তাসনিম একটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, দেখতে খুবই সুন্দর। আমার নাম তামিম, সেটা তো জানেনি। আমি একটি বিদেশি কোম্পানিতে জব করি। তাসনিমের বয়স 22 হবে, আর আমার 32-এর কাছাকাছি। বিয়ের আগে তাসনিমকে আমি দেখতে যাইনি। পরিবারের সম্মতিতে আমি ওকে বিয়ে করি, কিন্তু বিয়ের পর এমন অঘটন ঘটবে ভাবতে পারিনি। আমি মনে মনে ভাবলাম, এবার আমাকে কারো সাহায্য নিতে হবে। এই ঘটনা কোনো মানুষের হতে পারে না। আমার সাথে কাল রাতে যেটা হয়েছে, তাসনিমকে বললে তো ভয়ে মারাই যাবে। বিয়ের ছুটি 1 সপ্তাহ ছিল। 1 সপ্তাহ শেষ। আমি অফিসে গেলাম। অফিস থেকে ফেরার আগে অদ্ভুত একটা জিনিস দেখলাম। আমি তাসনিমকে ফোন দিয়ে বললাম, হ্যালো তাসনিম, আপনার দাদি কোথায়? তাসনিম বলল, দাদিকে খুঁজে পাচ্ছি না, আশেপাশে হয়তো ঘুরতে গেছে। আমি তাসনিমকে কিছু না বলে ফোনটা রেখে দিলাম, কারণ আমি খেয়াল করলাম আমার গাড়ির সামনে দিয়ে তাসনিমের দাদি হেঁটে যাচ্ছে। বাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে উনি, কিন্তু বাস ওনাকে ক্রস করতে পারছে না। আমার কাছে মনে হচ্ছে এখনই দাদির উপর দিয়ে বাসটা উঠে যাবে।
আমি খেয়াল করলাম বাসের আয়নায় তাসনিমের দাদির ভয়ানক রূপ দেখা যাচ্ছে। চোখ দিয়ে রক্ত পড়ছে, ওনার সাদা চুলগুলো উঠছে, আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। সাথে সাথে গাড়িটি অ্যাক্সিডেন্ট করলো। তাসনিমের দাদির উপর দিয়ে গাড়ি উঠে গেল। সাথে সাথে গাড়ি থামিয়ে দিল ড্রাইভার। সবাই বাস থেকে দ্রুত নেমে দেখি সেখানে কেউ নেই, কিন্তু ড্রাইভার আর বেঁচে নেই। এমন অদ্ভুত ঘটনায় আমি চমকে গেলাম। এই অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই তাসনিমের ওই ঘটনার কোনোভাবে জড়িত। আমি অনেক চিন্তিত মন নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে দেখি তাসনিমের মনটা বেশ ভারী। আমি তাসনিমকে বললাম, তোমার কিছু হয়েছে? তাসনিম বলল, না। তাসনিম কিছু একটা লুকিয়ে গেল, বাট কি সেটা? রাতের খাবার খাওয়ার সময় দেখি জগ ভর্তি রক্ত, মাংসে মানুষের হাত পায়ের নখ। আমি দেখে চমকে গেলাম। তাসনিম, এটা কি রান্না করেছো? তাসনিম বলে, কেন? খাবারগুলো দেখো। আর জগে এটা কি তাসনিম? তাসনিম বলল, আমি জানি না এসব কি হচ্ছে। আমি তো সাদা পানি রেখেছিলাম। মুরগির পরিবর্তে মানুষের হাত পা কিভাবে এলো? তাসনিম ভয়ে বেহুশ হয়ে গেল। ডাক্তার এনে তাসনিমের কিছু রিপোর্ট করালাম। 3 দিন পরে রিপোর্ট এলো তাসনিম প্রেগনেন্ট। বিয়ের 7 দিন পরে নিজের স্ত্রী প্রেগনেন্ট। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিয়ের মাত্র 4 দিন পরে রিপোর্ট এলো নিজের স্ত্রী প্রেগনেন্ট। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা কিভাবে সম্ভব? যাকে আমি এখন স্পর্শই করিনি, যার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, সে কিভাবে প্রেগনেন্ট হতে পারে? আমার মনে পুনরায় সন্দেহ জাগলো যে তাসনিমের বিয়ের আগে নিশ্চয়ই কোনো একটা কাহিনী ছিল। তা না হলে ও বিয়ের 4 দিন পরে কিভাবে প্রেগনেন্ট? আমাদের বিয়ের দিন আসার সময় পথে তাসনিম যদি ধর্ষিত হয়ে থাকে, সে কারণে প্রেগনেন্ট হলেও তো সেটা সম্ভব না। মাত্র 4 দিনে প্রেগনেন্সি বোঝা যায় না, সেটা বুঝতে নিম্ন 1 থেকে 1.5 মাস সময় লাগবে। আমি তাসনিমকে বললাম, তুমি সত্যি করে বলো তো, তোমার কি বিয়ের আগে কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল? তাসনিম বলে, আপনি আমাকে এগুলো কি বলছেন? আমি কোনোদিন কারোর সাথে রিলেশন করি নাই। তাহলে কিভাবে আমার কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকবে? আমি তাসনিমের আরেকটা আবার টেস্ট করালাম, তাসনিমের পেটে কত দিনের বাচ্চা এটা জানার জন্য। ডাক্তার আমাকে যা দেখালো তা দেখে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তাসনিম মাত্র 4 দিনের প্রেগনেন্ট। মানে আমি রিপোর্ট হাতে পেলাম 10 দিন পরে। তার মানে তাসনিম এখন 10 দিনের প্রেগনেন্ট। যখন অসুস্থ হয়েছিল তখনকার দিনে প্রেগনেন্সি, মানে আমার বিয়ের দিন থেকে তাসনিম প্রেগনেন্ট। মেডিকেল রিপোর্ট কখনো ভুল বলে না। মেডিকেল সায়েন্সে কখনো কোনো ভুল রিপোর্ট আসেনি। তাহলে আমি তাসনিমের দোষ কিভাবে দেব? তাসনিমের কোনো দোষ নেই। আমি আর একবারও তাসনিমের রিপোর্ট করতে গেলাম ডাক্তারের কাছে। সত্যি কি ওর পেটে বাচ্চা আছে? আর বাচ্চা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ডাক্তার পরীক্ষা করে বললেন, মাত্র 15 দিন, কখনো এটা বোঝা সম্ভব নয় স্বাভাবিক না অস্বাভাবিক। এটা বুঝতে হবে কম করে 2 থেকে 3 মাস সময় লাগবে। ডাক্তারবাবু বললেন তাসনিমের খেয়াল রাখতে। আমি হতাশায় ভেঙে পড়লাম। যে বাচ্চা আমার নয়, সে বাচ্চার খেয়াল আমি কিভাবে রাখবো? আর বাচ্চাটা তাসনিমের গর্ভে আসলো বা কিভাবে? তাহলে কি তাসনিমের সাথে যে অত্যাচার করেছে এটা তারই বাচ্চা? আমি আর দেরি না করে একজন হুজুরের সন্ধান করলাম, কারণ এই মুহূর্তে আমার হাতে আর কোনো উপায় নেই। আমাকে একজন হুজুরের সাথে দেখা করতেই হবে। আর আমার বিয়ের পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে খুলে বলতে হবে। আমি খোঁজ নিয়ে একজন নামকরা হুজুরের কাছে গেলাম, যে এ ধরনের সব সমস্যার সমাধান করতে জানে। হুজুরের কাছে গিয়ে আমি সব কিছু খুলে বললাম। তারপর উনি 5 মিনিট চুপ করে থাকলেন। আমাকে বললেন, তোমার বাড়ির চারপাশ বন্ধ রাখতে হবে, যাতে কোনো অশুভ শক্তি তোমার বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে। অনেক খারাপ কিছু হতে চলেছে তোমাদের সাথে। এটা থেকে বেরোনো খুব সহজ হবে না। তবে আমি তোমাদের এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। তাহলে আমার নিজেরই প্রাণের ঝুঁকি থাকবে, কারণ এ শক্তির সাথে আমার শক্তি পেরে উঠবে না। তখন আমি হুজুরকে বললাম, আপনি প্লিজ একটু সাহায্য করুন, যেটা করলে অন্তত এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। হুজুর বলল, আমি তোমাকে কিছু মাটি দিচ্ছি, তোমার বাড়ির পাশে ছড়িয়ে রাখবে। যদি কোনো খারাপ জিনের প্রভাব পড়ে তাহলে সে আর তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আমি হুজুরের কাছ থেকে এসে বাড়ির চারপাশে মাটি ছড়িয়ে দিয়ে একটু নিশ্চিত হলাম। মনে মনে ভাবলাম, এবার হয়তো একটি পরিত্রাণ পাবো। সেদিন রাতে তাসনিম আর আমি ঘুমাচ্ছিলাম। আমাবস্যার রাত, চারদিকে ঘন কালো অন্ধকার।
বাড়িতে সেদিন কেউ ছিল না। মা বাবা মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। রাত তখন 12:30 বাজতে হঠাৎ আমার কাছে মনে হলো বাইরে থেকে কারো কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজটা এমন অদ্ভুত, যেন প্রাণ কেড়ে নিচ্ছে। গভীর রাতে চারদিকে অন্ধকার, শুনশান নীরবতায় কান্নার আওয়াজটা যেন সব কিছু ভেদ করে আমার প্রাণে এসে লাগছে। আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম না। ওই কান্নার আওয়াজ আমার এত অস্থির লাগছে, আমি দরজা খুলে বাইরে বেরোলাম কে কাঁদছে দেখার জন্য। যে কোনো মানুষকে প্রাণে মেরে ফেলার জন্য যথেষ্ট এই কান্নার আওয়াজ। আমি দোতলা থেকে উঁকি মেরে দেখলাম নিচতলায় কান্নার আওয়াজ। আমি আস্তে আস্তে ধীরে নিচতলায় নামলাম। নিচতলায় দেখলাম কোথাও কেউ নাই। এবার কান্নার আওয়াজটা দোতলা থেকে আসছে। দোতলায় তাকিয়ে দেখি সাদা কাফনে মোড়ানো কেউ একজন দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে আসছে। আমার হৃৎপিণ্ড থরথর করে কাঁপছে। এটা আমি কি দেখছি? বিদ্যুতের বাতি মাঝে মাঝে জ্বলছে, নিভছে। হুট করে লোডশেডিং হচ্ছে, আবার কারেন্ট আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি আস্তে আস্তে এক পা দু পা করে দোতলায় উঠলাম। যখন আমি দোতলায় উঠলাম তখন আবার লোডশেডিং হয়ে গেল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সাদা কাফনে মোড়ানো একটা মানুষ দেখা যাচ্ছে। কিন্তু ও দাঁড়িয়ে করুণ স্বরে কেঁদে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এটা স্বাভাবিক কিছু না। এটা কোনো মানুষ হতে পারে না, আমার ফ্যামিলির কেউ না। আমি দৌড় দিয়ে নিজের রুমে প্রবেশ করতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় এসে আমাকে ধাক্কা মেরে ওখান থেকে খানিকটা দূরে ফেলে দেয় আর দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আবার শুরু হয় তাসনিমের চিৎকার। অত্যাচারিত হচ্ছে তাসনিম ভেতরে। প্রায় 1 ঘন্টা পরে থেমে গেল তাসনিমের চিৎকার। আমি ভেতরে প্রবেশ করে দেখি তাসনিমের জ্ঞান নেই। আমি তখন ভাবলাম, হুজুর যে মাটি দিল সেটা তো বাড়ির চারপাশে ছিটিয়ে দিলাম, তাহলে কিভাবে ভেতরে প্রবেশ করলো? সেদিন রাতে আমার কিছুতেই ঘুম হলো না। তাসনিমেরও জ্ঞান ফিরছে না। আমি তাসনিমের অনেক জ্ঞান ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু তাসনিম সেরকম অচেতনই আছে। এভাবে রাত প্রায় কেটে গেল। এরপর আরেক চমকে যাওয়া ঘটনা ঘটল। দেখলাম তাসনিমের দাদি আমাদের দুজনের মাঝে শুয়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম। আর চোখের পলকের মাঝে উনি আমাদের দুজনের মাঝে কিভাবে এলেন? তারপর হঠাৎ করে আমি খেয়াল করে দেখি উনি ঘুমন্ত অবস্থা বড় বড় চোখ মেলে তাকালেন আমার দিকে। ওনার তাকানো দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি বললাম, এ কি দাদি, আপনি এখানে? আপনি তো মা বাবার সাথে আত্মীয় বাড়ি গিয়েছিলেন, সেখানে কিভাবে এলেন? আর কোথায় ছিলেন আপনি? দাদি বলল, তখন যে দোতলা দিয়ে ঘোরাঘুরি করছিলাম, তুমি যার কান্নার আওয়াজ শুনেছিলে ওটা আমিই ছিলাম। রাত এখনো খানিকটা বাকি। ওনার কথা শুনে আমি ঘামছি প্রচণ্ড। দাদি বলেন, ওই কান্না আমার ছিল বলেই অদ্ভুতভাবে হেসে দিলেন। তুমি ভয় পেলে কেন? আমি তো তোমাকে বলতে যাচ্ছিলাম যে আমি তোমার দাদি। কেউ একজন আমাকে ধাক্কা দিয়েছিল, খুব ব্যথা পেয়ে কাঁদছিলাম। তোমার সাহায্য চাইবো, তার আগে তুমি ওইদিকে চলে গেলে। তাই আমি তাসনিমের পাশে এসে শুয়ে পড়লাম। আমি তাসনিমের কোনো বিপদ হলে বুঝতে পারি। আমার কাছে মনে হলো তাসনিমের কিছু হবে, তাই কাউকে কিছু না জানিয়ে এত রাতে ওখান থেকে চলে আসছি। এরই মাঝে মায়ের ফোন এলো। বাবা তাসনিমের দাদিকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, মা উনি বাড়িতে চলে এসেছে, চিন্তা করো না। এরই মাঝে তাসনিম চোখ খুলে দাদিকে দেখে চিৎকার দিয়ে ওঠে। আমাকে সে জড়িয়ে ধরে বলে, আমাকে বাঁচান, দাদি আমাকে মেরে ফেলবে। তাসনিম আমাকে দাদি সম্পর্কে যা বলল, আমার পায়ের নিচের মাটি সরে গেল। তাসনিম আমাকে বলল, "হ্যাঁ, একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি। এখন আমার মনে হচ্ছে আপনাকে কথাটা বলা খুবই জরুরি।" আমি বললাম, কি কথা বলো? তাসনিম আমাকে বলল, আমার সাথে যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য দাদি দায়ী। আমি বললাম, দায়ী দাদি মানে? তাসনিম বলল, গত 2 দিন আমি আমি যা দেখেছি তা শুনলে আপনি শিউরে উঠবেন। আমি বললাম, কি দেখেছো তুমি? তাসনিম বলে, 2 দিন আগে দুপুরে আপনি অফিসে ছিলেন। তখন আমার প্রচণ্ড ভয় ভয় করছিল, কারণ আমি দেখেছিলাম বাথরুমে টুপটাপ পানির আওয়াজ হচ্ছে। আমি মনে করেছি আমি হয়তো ভুলে বেসিনের কল ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি তখন ধীরে ধীরে বেসিনের কাছে যাই। আমি বাথরুম ভেতরে ঢোকার সাথে দরজা অটোমেটিক অফ হয়ে যায়। আমি দেখি দাদি বাথরুমের ভেতরে গোসল করছে। আমি দাদিকে বললাম, কি ব্যাপার,
তুমি এখানে কিভাবে এলে? আর কখন এলে? আমি তো দেখলাম না। দাদি আমাকে অদ্ভুত একটা উত্তর দিল। আমি যেখানে ইচ্ছে সেখানেই থাকতে পারি। আমার কারো অনুমতির প্রয়োজন হয় না। আমি হেসে উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে গোসল করো। আমি এমনিতেই বললাম, তুমি তো কখনো এখানে আসো না। এরপর দাদি মিষ্টি হাসি দিয়ে আমাকে বাথরুমের ভেতর খারাপভাবে স্পর্শ করে। আমি প্রথমে সেটা বুঝতে পারিনি, তাই দাদিকে কিছু বলিনি। আমাকে বারবার জড়িয়ে জড়িয়ে ধরছিল। তারপর আমি দাদিকে বললাম, কি ব্যাপার, এমন করছো কেন? দাদির আচরণ আমার কাছে খুব অস্বাভাবিক লাগছিল। এরপর দাদি হঠাৎ করে সোজা হয়ে খানিকটা লম্বা হয়ে যায়। তারপর দাদিকে আমি শুধু একটা কালো ধোঁয়া হতে দেখতে পাই। কালো অন্ধকারের মতো একটা মানুষের পরিণত হয়ে যায়, যার চেহারা গোলাকার আকৃতি। আমি বুঝতে পারি না কেমন চেহারা সেটা কালো ধোঁয়ার মতো হয়ে যায়, আর সেই ধোঁয়া আমাকে বাথরুমে ফেলে শারীরিক নির্যাতন করে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমার শারীরিক নির্যাতনের থেকে। আমার মনে হচ্ছিল হয়তো আমাকে এখন প্রাণে মেরে ফেলবে, কারণ আমি কখনো ভাবতেই পারিনি একটা মানুষ থেকে কিভাবে এরকম একটা অদৃশ্য শক্তিতে পরিণত হলো। দাদির মাঝে কোনো খারাপ শক্তি ভর করেছে। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি একটুও মিথ্যা বলছি না। তারপর দুদিন রাতে আপনি আমার পাশে ঘুমিয়ে থাকলেও দাদি সে আমার কাছে ঘুমিয়ে থাকে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না। আমি আপনাকে বলার চেষ্টা করি, তখনই দাদি আমার মুখ চেপে ধরে, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আপনি যখন রাতে ঘুমিয়ে যান, দাদি আপনাকে সরিয়ে দিয়ে আমার সাথে অবৈধ মেলামেশা করে। দাদি একটা বয়স্ক বৃদ্ধ মহিলা থেকে মানুষে পরিণত হয়ে একটা পুরুষের মতো আকৃতি হয়ে যায়। কিন্তু চেহারার অস্তিত্ব বোঝা না গেলেও সে যে একজন পুরুষ সেটা আমি বুঝতে পারি। তাসনিম আমাকে বলে এটা আমার দাদি হতে পারে না। আমি তখন তাসনিমকে সবটা খুলে বললাম, তোমার সাথে এতদিন যা হয়েছে সেটা আমি ছিলাম না। আমি বিয়ের পর আজও তোমাকে ছুঁয়ে দেখিনি। তাসনিম বলে, আপনি আমাকে স্পর্শ না করলে এ বাচ্চা কিভাবে এলো? আমি তাসনিমকে বললাম, খারাপ কোনো জিন এটা করেছে, তুমি বুঝতে পারোনি। তাসনিম ভয়ে কেমন একটা করছিল। নতুন একজন ডাক্তার এসেছে শহরে, ডাক্তারের পাশাপাশি নাকি এসব জিন সমস্যার সমাধান করে। তাসনিম একাই গেল ডাক্তারের কাছে। তাসনিমের কাছে পুরোটা শুনে উনি তাসনিমের ট্রিটমেন্ট শুরু করেন। তাসনিমকে বলেন তাসনিমের ওপর খারাপ আত্মার নজর পড়েছে, কিন্তু চিন্তার কিছু নেই, উনি সব ঠিক করে দেবেন। উনি তাসনিমকে বলে দেন, আজ রাতে একটা খারাপ কিছু ঘটবে আপনার বাড়িতে। বিষয়টা সহ্য করার ক্ষমতা থাকবে না, কিন্তু আমি আছি, সব সমস্যা ঠিক করে দেব। উনি তাসনিমকে ভরসা দিলেন, আর কিছু জিনিস দিলেন, যার ফলে আমাদের সব সমস্যার সমাধান হবে। সেদিন রাতে দুজনে শুয়ে আছি, কেমন একটা পৈশাসিক গন্ধ পাচ্ছিলাম। গন্ধটা তো বিশ্রী, আমি সহ্য করতে পারছি না। মাঝরাতে রুমের মাঝে এত বাজে গন্ধ কিভাবে এলো আমি ভাবতেই পারছিলাম না। আমি আর তাসনিম দুজন উঠলাম কিসের গন্ধ এটা দেখার জন্য, কিন্তু কোথাও কোনো কিছু পেলাম না। বাট গন্ধটা যাচ্ছে না। হঠাৎ মনে হলো আমার পায়ের নিচে কিছু পড়েছে, ভীষণ ঠান্ডা, আর জিনিসটা না নরমও। আমি তাকিয়ে দেখি একটা হাত পায়ের নিচে পড়াতে গলে গেল। আমি ভয় পেয়ে তাসনিমকে ডাকলাম। এরপর খাটের নিচে উকি দিয়ে দেখলাম একটা লাশ পড়ে আছে, আর সেটা গলে পচে গেছে, তারই গন্ধ বেরোচ্ছে। মাঝরাতে খাটের নিচে একটা লাশ দেখতে পেয়ে আমি চমকে উঠলাম। তাসনিম প্রচণ্ড ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বেহুশ হওয়ার মতো অবস্থা। আমি তাসনিমকে স্বাভাবিক করে বললাম, ভয় পেও না, আমি আছি। খাটের নিচে টর্চ চালিয়ে উঁকি মেরে দেখলাম একটা লাশ পচে গলে বিশ্রী অবস্থা হয়ে আছে। তার চেহারার কোনো চিহ্ন বোঝার মতো অবস্থায় নেই। নাকে মুখে কাপড় পেঁচিয়ে তাসনিম আর আমি উঁকি দিয়ে লাশটা দেখার চেষ্টা করলাম। হঠাৎ করে তাসনিম চিৎকার করে কেঁদে দিল। গতকালই তাসনিম ওর দাদির ব্যাপারে অনেক কিছু বলছিল। দাদির উপর খারাপ কোনো কিছুর নজর পড়েছে, ওর সাথে অত্যাচার করেছে, কিন্তু আজ দাদির লাশ পাওয়া গেল। তাছাড়া এটা তো একদিনের লাশ না, নিশ্চয় এটা 8 থেকে 10 দিন আগের লাশ। 8 থেকে 10 দিন আগে ওনাকে মারা হয়েছে, না হলে লাশ দুর্গন্ধ হতো না। তাসনিম প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে দাদির জন্য। খুব অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তাসনিমের দাদির। দেহ থেকে মাথাটা আলাদা করা, চোখ দুটো তোলা,
হাত দুটো পা দুটো কেটে খুব ভয়ঙ্করভাবে তাকে মারা হয়েছে। আমি তাসনিমকে বললাম, এটা নিশ্চয়ই খারাপ শক্তির কাজ, কিন্তু যতই খারাপ আত্মার কাজ হোক আমাদের পুলিশে জানাতে হবে। এরই মাঝে তাসনিমের ফোনটা বেজে উঠল। অপরিচিত কোনো নাম্বার। তাসনিম কাঁপা কাঁপা সরে ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একজন অপরিচিত পুরুষের কণ্ঠ ভেসে আসে। তাসনিম বলে, কে আপনি? ফোনের অপর পাশের মানুষটা বলে, আজ আমার কাছে এসেছিলেন না? আমি ডাক্তার বলছি। আমি বলছিলাম না আজ আপনাদের বাড়িতে খারাপ কিছু ঘটবে? আমি এটার ইঙ্গিত দিয়েছিলাম। তাসনিম বলল, আপনি এটার কথা কিভাবে জানেন? তাছাড়া আমার নাম্বার বা কিভাবে পেলেন? তখন উনি বললেন, আমি সব কিছু বুঝতে পারি, সব কিছু জানতে পারি। আমি ডাক্তার হলো এসব বিষয়ে সব অভিজ্ঞতা আমার আছে। এসব বিষয়ে আমার জ্ঞান অনেক বেশি, যেটা কেউ জানে না। আমি এসব নিয়ে অনেক দিন থেকে রিসার্চ করছি, তাই আমি বুঝতে পেরেছি কারো নাম্বার কালেক্ট করা আমার পক্ষে কোনো ব্যাপার না। ডাক্তারবাবু তাসনিমকে বলল, আপনারা তো পুলিশে কেস করতে যাচ্ছেন, থানা পুলিশের কাজ করে কোনো লাভ হবে না, শুধু শুধু পুলিশের প্রাণ যাবে। এটা একটা খারাপ আত্মার কাজ। এই আত্মা অনেক ভয়ঙ্কর। এর শক্তির সাথে পেরে ওঠা যে কারো পক্ষে অসম্ভব। তবে আমি পারবো, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার উপর ভরসা রাখতে পারেন। তাসনিম বলে, তাহলে আমরা এখন দাদির লাশ কী করব? ডাক্তারবাবু বললেন, আপনাদের বাড়ি থেকে জঙ্গলের যে বড় একটা গরুস্থান আছে, অনেকটা শিউলি ফুল গাছ আছে, ওখানে মাটি দিয়ে রাখুন। আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমাদের সাথে, আর কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো। আমি আগের দিন যে হুজুরের কাছে গিয়েছিলাম, তার কাছে আবার গেলাম। আমি হুজুরকে বললাম, আপনি যা দিয়েছিলেন তাতে তো কোনো কাজ হলো না। তখন উনি সরাসরি আমাকে বলে দিলেন, আমি আপনাদের কাজ করতে পারবো না। আপনাদের কুকর্মের ফলে জন্য আমি আমার প্রাণ হারাতে চাই না। আপনাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। ওটা যদি কোনো দিনের কাজ হতো আমি হয়তো পারতাম, কিন্তু এটা একটা ভয়ঙ্কর আত্মার কাজ। সে ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়ে গেছে। ওর মনে কোনো মায়া দয়া কিচ্ছু নেই। ও যাকে পাবে তাকে মেরে ফেলবে। হুজুরের কাছ থেকে অনেক মন খারাপ করে আমি ফিরলাম। কি এমন কুকর্মের কথাগুলো বললেন যার ফল আমাদের ভোগ করতে হবে? ডাক্তার এখন আমাদের কাছে শেষ ভরসা, ওনার সাহায্য আমাদের নিতে হবে। পরদিন তাসনিম আবার ডাক্তারের কাছে গেল। ওনার পরামর্শ মতো আমরা কাজ করছিলাম। 7 দিন হয়ে গেছে, এর মধ্যে আর কোনো অঘটন ঘটেনি বাড়িতে। ওই খারাপ আত্মার কোনো প্রভাব পড়েনি। হঠাৎ অফিস থেকে ফিরে দেখি তাসনিমের মনটা খুব খারাপ। খাটের উপর বসে আছে মাথা নিচু করে। আমি তাসনিমকে বললাম, কি হয়েছে তোমার? আবার কি ওই আত্মা কিছু করেছে? তাসনিম বলল, না গো, ওই ব্যাপারে আর কোনো কিছু ঘটেনি, তবে আমার মন অন্য কারণে খারাপ। আমি বললাম, কি হয়েছে? তাসনিম তখন আমাকে বলে, আজ ডাক্তারের কাছে যখন গিয়েছি তখন ওখানে একটা রোগী এসেছিল। তাকে দেখে আমার মনটা অনেক খারাপ। আমি বললাম, কেন? মেয়েটির সাথে অনেক খারাপ কিছু করা হয়েছে। মেয়েটি ডাক্তারবাবুর কাছে বসে খুব কাঁদছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ওনার? ডাক্তারবাবু বলল, ওর সাথে অনেক খারাপ কিছু হয়েছে। ওই মেয়েটির মৃত। ও কোনো সাধারণ মানুষ না, ও একটি আত্মা। আমি ডাক্তারবাবুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। ও একটি আত্মা মানে? ডাক্তারবাবু হো হো করে হেসে দিয়ে বললেন, আজকাল আপনাদের উপর যেভাবে আত্মার প্রভাব পড়েছে তা একটু চমকে দিলাম। ওনার নাম অনু। অনু ধর্ষণের শিকার হয়েছেন। তার ট্রিটমেন্ট আমিই করেছি। এটা নিয়েই আমার মন খারাপ। তাসনিমকে বললাম, তুমি আর এটা নিয়ে ভেবো না। তাসনিম তখন আমাকে বলল, আমিও তো ধর্ষণের শিকার হয়েছি, তাই ওনার কথা শুনে আমার মনটা খুব খারাপ। হঠাৎ করে সে রাতে তাসনিমের ফোনে একটা ফোন আসে। স্ক্রিনে ভেসে উঠল অনু নাম। তাসনিম বলে, এ নামে তো আমি কোনো নাম্বার সেভ করিনি। এই নাম্বার থেকে কিভাবে ফোন করলো আমার কাছে? আমি বললাম, রিসিভ করে দেখো, হয়তো কবে কার নাম্বার তুমি সেভ রেখেছো, তোমার খেয়াল নেই। তাসনিম ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে অনুরাগের মেয়েটি বলে উঠল, কেমন আছো তাসনিম? তাসনিম বলল, ভালো আছি। বাট আপনি কে? আপনাকে তো চিনলাম না। ফোনের ওপাশ থেকে বলল, আমাকে কেউ চেনে না তাসনিম, কিন্তু আমি সবাইকে চিনি। তাসনিম বলল, মানে? তখন অনু নামের মেয়েটি বলল, আমি সত্যিই আত্মা, আমি কোনো মানুষ না, বলে হু হু করে হেসে উঠল। তাসনিম ওনার হাসিতে চমকে গিয়ে বলল, প্লিজ এভাবে ঠাট্টা করবেন না।
আপনাকে তো আমি নাম্বার দেইনি, আর আমার ফোনে কিভাবে সেভ হলো? অনু বলল, হো হো করে হেসে উঠল। তাসনিম বলল, আপনি আমাকে কেন ফোন দিয়েছেন একটু বলবেন? বলল, তুমিও ধর্ষণের শিকার, আমিও ধর্ষণের শিকার, তাই আমি তোমাকে ফোন দিয়েছি। তাসনিম বলে, আপনি আমার বিষয়ে এত কিছু জানলেন কিভাবে? তখন অনু বলল, ঘরের দরজা খোলো। তাসনিম তাসনিমের এক পা দু পা করে ঘরের দরজা খুলতেই দেখলাম লাল বেনারসি পরা, ঠোঁটে গাঢ় কালো লিপস্টিক পরা, ঠোঁটের কোনা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, চুলগুলো ছেড়ে দিয়ে আছে অনু নামের মেয়েটি কানে ফোন নিয়ে। তাসনিম অনুকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার মেরে ওয়ালের সাথে বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে ফেলে। অনু নামের মেয়েটি এত বীভৎসভাবে হাসছে, তারপর হাওয়ায় মিলিয়ে গেল কোথায় সেটা জানি না। পরদিন আমি তাসনিমকে বললাম, নিশ্চয়ই তোমার কোনো পাপ আছে, তোমাকে বিয়ে করে আমার জীবনে আমি একটু শান্তি পেলাম না। একে তো কোথাকার কোন আত্মার অবৈধ বাচ্চা বহন করছো, তার উপর আবার কোনো পাপ করেছো তার ঠিক নেই। তোমার জন্য খারাপ আত্মার নজর পড়েছে আমাদের বাড়িতে, একটা দিনও শান্তি পেলাম না। সত্যি করে বলো তাসনিম, তুমি কোথায় কি পাপ করে এসেছিলে? নিশ্চয়ই তুমি কোনো মেয়ের সাথে কোনো অন্যায় করেছিলে, তাই তোমার সাথে এরকম করছে। তাসনিম আমাকে কেঁদে কেঁদে বলে, বিশ্বাস করুন, আমি খুব সাধারণ একটি মেয়ে, আমি কোনো দিন কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, আমি নিজেও জানি না আমার সাথে এগুলো কেন হচ্ছে। তাসনিমের সাথে অনেক রাগারাগি করে আমি অফিসে চলে গেলাম। তারপর চমকে গেলাম ডাক্তারবাবুর কথা শুনে, ওনার মাঝে নতুন রহস্যের গন্ধ পেলাম।